প্রিয় শিক্ষার্থী, নটরডেম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজকে ক্লাসে তোমাদের সাথে আছি আমি কার্লিন মুনমুন বৈরাগী, প্রভাষক, আইসিটি বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো আশা করি আমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করব। তো ডেটা টাইপ বলতে কি বোঝায়? তো এখানে দেখো, ডেটা মানে হলো উপাত্ত এবং টাইপ হচ্ছে কি ধরন। তাহলে ডেটা টাইপ মানে ডেটার ধরন। আমরা জানি যে ডেটাবেস তৈরির জন্য কিছু টেবিলের প্রয়োজন এবং টেবিল গঠিত হয় একাধিক ফিল্ডের সমন্বয়ে। এখন এই সকল ফিল্ডের মধ্যে আমরা নির্দিষ্ট ডেটা বা ভ্যালুকে ইনসার্ট করব। তো এই ডেটার ধরন কি হবে, অর্থাৎ এই ফিল্ডের মধ্যে যে ডেটা এন্ট্রি করব সেই ডেটা কি ধরনের হবে? অক্ষর হবে নাকি সংখ্যা হবে নাকি তারিখ হবে নাকি সময় হবে? তো এই ধরনকে প্রকাশ করা হয় ডেটা টাইপের মাধ্যমে। তো আমরা আগেই জেনেছি যে একজন ব্যক্তির নাম বা একজন ছাত্রের রোল বা একজন ব্যক্তির জন্ম তারিখ, এগুলো সবগুলোই হচ্ছে ডেটা। তো একজন ব্যক্তির নাম, এটা কি ধরনের ডেটা? আমরা জানি নাম কিছু অক্ষরের সমন্বয়ে গঠিত, তো এটার ধরন হচ্ছে টেক্সট। আবার একটা ছাত্রের রোল নাম্বার, এটা হচ্ছে সংখ্যা, তাহলে এটার ধরন হচ্ছে নাম্বার। আবার একজনের জন্ম তারিখ, তাহলে এর ধরন হচ্ছে বা টাইপ হচ্ছে তারিখ। তাহলে মূলত ডেটাগুলো কি ধরনের হবে সেটা ডেটা টাইপ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে ডেটাবেস ডিজাইন বা তৈরি করার জন্য ডেটাবেসের ফিল্ডের টাইপ অর্থাৎ ফিল্ডে এন্ট্রিকৃত ডেটার ধরনকেই বলা হয়ে থাকে ডেটা টাইপ। তো অনেক ধরনের ডেটা টাইপ রয়েছে, তো আমরা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের কিছু ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যে সকল ডেটা টাইপ নিয়ে আলোচনা করব এদের মধ্যে রয়েছে টেক্সট, নাম্বার, অটো নাম্বার, কারেন্সি, ডেট অ্যান্ড টাইম, লজিক্যাল বা বুলিয়ান, মেমো, ওয়েলি অবজেক্ট, হাইপারলিঙ্ক, লুকআপ উইজার্ড, অ্যাটাচমেন্ট এবং ক্যালকুলেটেড। তো আমরা এই ডেটা টাইপগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো আমাদের প্রথম ডেটা টাইপ হলো টেক্সট। কোনো ফিল্ডের ডেটা যদি অক্ষর বা বর্ণ হয়ে থাকে তখন আমরা টেক্সট ডেটা টাইপ ব্যবহার করে থাকি। তাহলে সাধারণত বর্ণ বা অক্ষর লেখার জন্য টেক্সট ডেটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে। তবে টেক্সট ডেটা টাইপে বর্ণের সাথে সাথে সংখ্যাও লেখা যেতে পারে এবং এই ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ লেখা হয়ে থাকে। তো আমরা এক্সাম্পল দেখি। যেমন আমরা একটি ফিল্ড দেখতে পাচ্ছি, ফিল্ডটি হচ্ছে স্টুডেন্ট নেম। এখানে কিছু নাম দেওয়া রয়েছে এবং এই সব নাম আমরা দেখতে পাচ্ছি অক্ষরের সমন্বয়ে গঠিত। এরপরের ফিল্ডের নাম হচ্ছে ফাদার্স নেম। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি নিচে 4টি ডেটা রয়েছে এবং সকলেই অক্ষরের সমন্বয়ে গঠিত। তারপর ফিল্ডটি হচ্ছে গ্রুপ। তো এখানে সায়েন্স, হিউম্যানিটিজ, বিএসটি গ্রুপ দেওয়া রয়েছে। তো এগুলো অক্ষর সমন্বয়ে গঠিত। একটি ফিল্ড দেখি অ্যাড্রেস। তো এখানে ঠিকানা দেওয়া রয়েছে ঢাকা, তারপর ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর। তো এগুলো অক্ষরের সমন্বয়ে গঠিত। তো এখানে আমরা 4টা ফিল্ড দেখতে পাচ্ছি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, গ্রুপ এবং অ্যাড্রেস। তো এই 4টা ফিল্ডের ডেটাই অক্ষরের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এই 4টা ফিল্ডের জন্য ডেটা টাইপ হবে টেক্সট। এরপরে ডেটা টাইপ হলো নাম্বার। সংখ্যাভিত্তিক ডেটার ক্ষেত্রে মূলত এই নাম্বার ডেটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং দশমিক যুক্ত সংখ্যা, এই দুই ধরনের সংখ্যায় লেখার জন্য নাম্বার ডেটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণ দেখি, যেমন এখানে ফিল্ড রয়েছে মার্কস। এখানে ডেটা হিসেবে ছাত্রদের মার্কস এন্ট্রি করা হয়েছে এবং এগুলো সবই সংখ্যার সমন্বয়ে গঠিত। তারপর রয়েছে টেলিফোন নাম্বার। তো টেলিফোন নাম্বারও সংখ্যার সমন্বয়ে গঠিত। আবার দেখি জিপিএ। এখানে দেখো জিপিএ কিন্তু দশমিক যুক্ত সংখ্যা। আমরা আগেই বলেছি পূর্ণ সংখ্যা এবং দশমিক যুক্ত সংখ্যা দুই ক্ষেত্রেই নাম্বার ডেটা টাইপ আমরা ব্যবহার করতে পারি। এরকম আরও ফিল্ড থাকতে পারে যেগুলোর ক্ষেত্রে সংখ্যাকে আমরা ডেটা হিসেবে ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে আমরা ডেটা টাইপ দিব নাম্বার। এরপরে ডেটা টাইপ হচ্ছে অটো নাম্বার। তো অটো নাম্বারের ক্ষেত্রে ফিল্ডে ডেটা এন্ট্রি করার প্রয়োজন হবে না, এখানে স্বয়ংক্রিয়ভাবেই ধারাবাহিকভাবে ডেটা এন্ট্রি হতে থাকবে।
অর্থাৎ আমরা যদি উদাহরণ দেখি, যেমন এখানে দেখো এসএল নাম্বার বা সিরিয়াল নাম্বার, তো এইখানে সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5। এই ক্ষেত্রে তোমাকে কোনো ডেটা এন্ট্রি করতে হবে না, অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারগুলো 1 2 3 4 5 এইভাবে সিরিয়ালি জেনারেট হতে থাকবে। একটি ফিল্ড দেখি, যেমন আইডি নাম্বার, তো আইডি নাম্বার সিরিয়ালি হতে পারে 1 2 3 4 5 6 এভাবে করে সিরিয়াল করে আইডি নাম্বার দেওয়া থাকতে পারে। অর্থাৎ যে সকল ফিল্ডের ক্ষেত্রে ধারাবাহিক কোনো সংখ্যার প্রয়োজন হয়, এই ধরনের ডেটার জন্য আমরা অটো নাম্বার ডেটা টাইপ ব্যবহার করব। অর্থাৎ এই ডেটা টাইপ সাধারণত সিরিজ জাতীয় ডেটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তবে রোল নাম্বারের ক্ষেত্রে এখানে আমরা একটা উদাহরণ দেখি। এক্ষেত্রে খেয়াল করো, এখানে প্রথম যে ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে রোল নাম্বার যেটা দেওয়া রয়েছে, এইখানে কিন্তু রোলগুলো ধারাবাহিকভাবে দেওয়া নেই। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে 1 2, তারপরে 3 নেই, 4 নেই, তারপরে সরাসরি 5 দেওয়া রয়েছে, তারপর আবার 6 নেই, আবার 7 দেওয়া রয়েছে। এইখানে কিন্তু ধারাবাহিকভাবে নেই। তাহলে পরীক্ষা যদি উদ্দীপক আকারে এই ফিল্ডটি দেওয়া থাকে, তোমাকে যদি প্রশ্ন করা হয়ে থাকে এখানে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে অটো নাম্বার বলতে পারবে না, কারণ এখানে কিন্তু সিরিয়ালি ডেটাগুলো দেওয়া নেই। তাহলে এই ক্ষেত্রে ডেটা টাইপ হবে নাম্বার। কিন্তু আরেকটা চিত্র যদি আমরা দেখি, আরেকটা ফিল্ড দেখি, এইখানে দেখো রোল নাম্বার দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু রোল নাম্বার ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 সিরিয়ালি দেওয়া রয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু আমরা ডেটা টাইপ বলতে পারবো অটো নাম্বার। অর্থাৎ এখানে ডেটার ভিত্তিতে আমরা বিবেচনা করতে পারবো যে নাম্বার ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে নাকি অটো নাম্বার ব্যবহার করা হয়েছে। কিন্তু পরীক্ষা যদি কোনো ডেটা উল্লেখ করা না থাকে, তোমাকে যদি সরাসরি প্রশ্ন করা হয়ে থাকে যে রোল নাম্বারের জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করব, তাহলে আমরা বলতে পারি যে রোল নাম্বারের ক্ষেত্রে অটো নাম্বার ডেটা টাইপ ব্যবহার করা যেতে পারে। এরপরে ডেটা টাইপের নাম হলো কারেন্সি। তো কারেন্সি বলতে মূলত অর্থ বা মুদ্রাকে বোঝানো হয়ে থাকে। তো দেখো, মুদ্রা বা অর্থ জাতীয় ডেটা লেখার জন্য কারেন্সি নামক ডেটাটাই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কয়েকটা ফিল্ড দেখি, যেমন ফিল্ডের নাম হচ্ছে এক্সাম ফি। খেয়াল করো, এখানে কিন্তু সংখ্যাই রয়েছে, তো এখানে কিন্তু নাম্বার বা অটো নাম্বার কোনো ডেটা টাইপই ব্যবহার করা হয়নি। আমরা জানি যে বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা, এবং প্রত্যেকটা ভ্যালুর সামনে সেই টাকার সাইন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে লেখার ধরনটাই কিন্তু ভিন্ন। এই জন্য আমরা মুদ্রাকে বা অর্থকে প্রকাশ করার জন্য কারেন্সি নামক ডেটাটাই ব্যবহার করব। যে যে দেশের ডেটাবেস তৈরি করা হবে, তারা যেন তাদের নিজের দেশের কারেন্সিকে প্রকাশ করতে পারে ডেটাবেসের মাধ্যমে, সেই কারণেই আমরা এই ডেটা টাইপটি ব্যবহার করব। আমরা একটি ফিল্ড দেখি, স্যালারি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্যালারিকে প্রকাশ করার জন্য অবশ্যই কারেন্সির প্রয়োজন। একটি ফিল্ড রয়েছে টিউশন ফি, এই ক্ষেত্রেও কারেন্সি ডেটাটাই ব্যবহার করতে হবে, কারণ এখানেও অর্থকে প্রকাশ করা হয়েছে। এবং প্রাইস, কোনো প্রোডাক্টের প্রাইস প্রকাশ করার জন্য প্রাইস ফিল্ডের প্রয়োজন, এবং সেই ক্ষেত্রেও ডেটা টাইপ হবে কারেন্সি। তাহলে আমরা 4টা ফিল্ড দেখলাম, এক্সাম ফি, স্যালারি, টিউশন ফি, প্রাইস। অর্থাৎ যে সকল ফিল্ডের ক্ষেত্রে মুদ্রা বা অর্থ জাতীয় ডেটা লেখার প্রয়োজন, সেই সকল ক্ষেত্রে কারেন্সি ডেটাটাই ব্যবহার করা হয়ে থাকে। এরপর রয়েছে ডেট অ্যান্ড টাইম। আমরা নাম দেখে বুঝতে পারছি তারিখ এবং সময়কে প্রকাশ করার জন্য এই ডেটাটাই ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ দেখো, তারিখ বা সময় জাতীয় ডেটা লেখার জন্য মূলত ডেট অ্যান্ড টাইম ডেটাটাই ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা এক্সাম্পল দেখি, যেমন ডিওবি বা ডেট অফ বার্থ। এই ক্ষেত্রে তারিখ ব্যবহার করতে হবে, আমরা সকলেই জানি। তো এই তারিখকে প্রকাশ করার জন্য আমরা ডেট অ্যান্ড টাইম ব্যবহার করব। তারপরে অ্যাডমিশন ডেট, এক্ষেত্রে আমাদের ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপের প্রয়োজন। এরপরে রয়েছে জয়েনিং ডেট, তো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপের। তো আমরা তারিখের ক্ষেত্রে দেখলাম, এখন আমরা সময়ের ক্ষেত্রে দেখি। তো আমরা একটা ফিল্ড দেখি, অ্যারাইভাল টাইম। তো একজন ব্যক্তি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তো উনি কখন সেই প্রতিষ্ঠানে প্রবেশ করেছেন তাকে আমরা অ্যারাইভাল টাইম দ্বারা প্রকাশ করব। তো এই ক্ষেত্রে যে ডেটার প্রয়োজন সেটা হবে অবশ্যই সময়। এরপরে রয়েছে ডিপারচার টাইম। একজন ব্যক্তি সারাদিন কাজ শেষে সে প্রতিষ্ঠান থেকে সে যখন চলে যাবে, তখন সেই ডেটাটা এন্ট্রি হবে সে কখন সে অফিস থেকে বের হলো। তাহলে এই ক্ষেত্রে যে ফিল্ডের প্রয়োজন সেটা ডিপারচার টাইম, এবং এখানে অবশ্যই ডেটা হিসেবে টাইমকে এন্ট্রি করতে হয়েছে। তাহলে এই সকল ফিল্ডের জন্য প্রয়োজন হবে ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ। এরপরে রয়েছে লজিক্যাল বা বুলিয়ান। অর্থাৎ এই সকল ফিল্ডের মানকে আমরা সত্য বা মিথ্যা দ্বারা প্রকাশ করব, অথবা হ্যাঁ বা না দ্বারা প্রকাশ করব। এই ফিল্ডের জন্য মেমোরিতে 1 বাইট জায়গার প্রয়োজন
হয়ে থাকে। তাহলে আমরা উদাহরণ দেখি। এখানে দেখো, এখানে একটি ফিল্ড দেওয়া রয়েছে পাস্ট, অর্থাৎ একজন ছাত্র পরীক্ষায় পাশ করেছে নাকি ফেল করেছে। এখন খেয়াল করে দেখো, এর আগে আমরা যত ফিল্ড দেখেছি, আমরা দেখেছি এরকম ফিল্ড রয়েছে এবং সেই ফিল্ডের মধ্যে আমরা হয় কোনো নাম লিখেছি, নয় কোনো সংখ্যা লিখেছি, অথবা তারিখ ও সময় লিখেছি। কিন্তু এইখানে এই যে পাস্ট যে ফিল্ডটি রয়েছে, ফিল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক একটা বক্স, অর্থাৎ একটা ফিল্ড তৈরির পর ফিল্ডের মধ্যে ডেটা প্রকাশ করার জন্য এরকম একটা ফরম্যাট তৈরি হবে। এখন কোনো ছাত্র পাস করেছে নাকি ফেল করেছে সেটা তুমি যদি প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে এই সকল বক্সে ক্লিক করতে হবে, যার ফলে এখানে একটা টিক চিহ্ন প্রদর্শিত হবে। তো আমরা দেখি, ধরুন প্রথম যে ছাত্রটি, সেই ছাত্রটি পাস করেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে সেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি পাশের যে চিত্রটিতে এইখানে এইভাবে টিক চিহ্ন প্রদর্শিত হবে। আবার পরেরটাতে কিছু দেওয়া নাই, মানে ফেল করেছে। আবার এটাতে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ পাস করেছে। পরবর্তী যেগুলো রয়েছে সবগুলো টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এরা পাস করেছে। তাহলে এইখানে দুইটা অবস্থাই বোঝাচ্ছে, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। তার একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো অ্যাডমিটেড, অর্থাৎ সে ভর্তি হয়েছে কিনা। তাহলে এই ক্ষেত্রে টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ প্রথম চারটি ভর্তি হয়েছে, পরেরটি হয়নি, এবং তারপরটি টিক চিহ্ন দেওয়া রয়েছে, মানে ভর্তি হয়েছে। আরেকটা দেখি, ধরো ম্যারিড, মানে সে বিবাহিত কিনা। তাহলে এই ক্ষেত্রেও দুইটাই অ্যান্সার হতে পারে, হয় সে ম্যারিড অথবা আনম্যারিড। তাহলে এই ক্ষেত্রে টিক চিহ্ন থাকলে আমরা বুঝবো যে এখানে ম্যারিড, আর যেখানে টিক চিহ্ন নেই সেটা বুঝবো কি আনম্যারিড। তাহলে এই হচ্ছে লজিক্যাল বা বুলিয়ান ডেটা টাইপ। এরপরের ডেটা টাইপ হচ্ছে মেমো। তো মেমো হচ্ছে এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে ফিল্ডের ডেটা হিসেবে বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। এ জাতীয় ফিল্ডে সর্বোচ্চ ৬৫,৫৩৬ সংখ্যক বর্ণ লেখা যেতে পারে। অর্থাৎ মূলত মন্তব্য লেখার ক্ষেত্রে মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে, এবং ডেটাবেসে যত ডেটা টাইপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ডেটা টাইপ হচ্ছে মেমো। আমরা এক্সাম্পল দেখি, যেমন অ্যাড্রেস। আমরা এর আগে দেখেছি অ্যাড্রেস লেখার জন্য টেক্সট ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা যখন একটি সম্পূর্ণ ঠিকানা লিখতে চাইব, তখন কিন্তু সেই ঠিকানার জন্য আমাদের অক্ষর ব্যবহার করতে হবে, সংখ্যা ব্যবহার করতে হবে, চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা টেক্সট ডেটা টাইপ ব্যবহার করে ঠিকানাটাকে প্রকাশ করতে পারবো না। সেই সকল ক্ষেত্রে, অর্থাৎ একটা পরিপূর্ণ ঠিকানা যখন আমাদের লেখার প্রয়োজন হবে, যেখানে অক্ষর, বর্ণ, সংখ্যা, চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমরা মেমো ডেটা টাইপ ব্যবহার করব। আরেকটা ফিল্ড আমরা দেখি, ডেসক্রিপশন। এখানে দেখো, এখানে ফিল্ডের মধ্যে ডেটা লেখার প্রয়োজন হয়ে থাকে, যেখানে আমরা একটা মন্তব্য করব বা যেখানে আমরা ডেসক্রিপশন লিখব, সেই ক্ষেত্রে আমাদের মেমো ডেটা টাইপ ব্যবহার করার প্রয়োজন। এরপরে রয়েছে ওয়েলি অবজেক্ট। ওয়েলির পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। যে সমস্ত তথ্য ডেটাবেস সফটওয়্যারের নয়, কিন্তু এমন সব ডেটা যা লিঙ্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেসে নেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়েলি বা অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং অবজেক্ট ডেটা টাইপ ব্যবহার করে থাকি। তো এখানে বোঝানো হয়েছে সেই সকল ডেটা যেগুলো ডেটাবেসের মাধ্যমে তৈরি করা বা প্রকাশ করা সম্ভব না। ডেটাবেসের মাধ্যমে কারণ নাম লেখা যেতে পারে, কোনো সংখ্যাকে প্রকাশ করা যেতে পারে, সময়কে প্রকাশ করা যেতে পারে, কিন্তু আমরা যদি একটা ছবি ডেটাবেসের মধ্যে রাখতে চাই, তাহলে সেটা লিঙ্কের মাধ্যমে সেটাকে ডেটাবেসের মধ্যে যুক্ত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়েলি অবজেক্ট ডেটা টাইপ ব্যবহার করব। তো আমরা উদাহরণ দেখি। তো আমরা এখানে একটি ফিল্ড দেখতে পাচ্ছি, ফিল্ডের নাম হচ্ছে ইমেজ। তো এখানে ডেটা হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজ লেখা, অর্থাৎ তুমি যখন ছবি যুক্ত করতে চাইবে, তখন এই ফিল্ডে আমরা যখন একটা ছবিকে লিঙ্ক করব, তখন সেখানে প্যাকেজ লেখাটি প্রদর্শিত হবে এবং প্যাকেজের মধ্যে ক্লিক করলে সেই ছবিটি প্রদর্শিত হবে। এরপর একটা ফিল্ড দেখি, আর্টিকেল। এখানে দেখো ফিল্ডের ঘরে লেখা আছে ডকুমেন্ট, অর্থাৎ তুমি যদি একটি ডকুমেন্ট ফাইল যুক্ত করতে চাও, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল যদি যুক্ত করতে চাও, তো মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা তৈরিকৃত একটি ফাইল তোমার কম্পিউটারে সংরক্ষিত থাকবে এবং সেইখান থেকে তুমি লিঙ্কের মাধ্যমে ডেটাবেসের মধ্যে সেই ডকুমেন্ট ফাইলটি সংযুক্ত করতে পারবে, এবং তার জন্য প্রয়োজন হবে ওয়েলি অবজেক্ট ডেটা টাইপ। তো এখন আমরা দেখব কিভাবে ছবি বা কোনো ডকুমেন্টকে ডেটাবেস সফটওয়্যারের মধ্যে যুক্ত করা যেতে পারে। তো একটা ডেটাবেস সফটওয়্যারে আমরা যদি ছবি যুক্ত করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ধরো একটা ফিল্ড তৈরি করেছি, যে ফিল্ডের নাম হচ্ছে ইমেজ। তো সেই ইমেজ ফিল্ডের নির্দিষ্ট সেই জায়গায় আমরা ইমেজ যুক্ত করব।
তাহলে সেই ক্ষেত্রে আমরা ইমেজ এই ফিল্ডের এই নির্দিষ্ট ঘরে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন এসেছে। এখানে ইনসার্ট অবজেক্ট, এইখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ভিউ আসবে, অর্থাৎ এখানে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমরা ক্রিয়েট ফ্রম ফাইল, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা ক্লিক করব হচ্ছে ব্রাউজার, অর্থাৎ তুমি যে ছবিটি যুক্ত করতে চাচ্ছ সেটা তোমার কম্পিউটারে কোথায় রয়েছে সেই লোকেশনটা চিনিয়ে দিতে হবে। তো ব্রাউজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তুমি সেই তোমার কম্পিউটারের নির্দিষ্ট কোন জায়গায় ছবিটি রয়েছে সেইখানে গিয়ে সেই ছবিটিকে তুমি সিলেক্ট করবে, সেই ছবিটির উপরে ক্লিক করবে, তারপর এখানে ওকেতে ক্লিক করবে। তো ওকেতে ক্লিক করার পরে এই জায়গায় দেখো ছবিটি কোথায় ছিল সেই লোকেশনটা এখানে দেখাচ্ছে। এরপরে তুমি ওকেতে ক্লিক করবে। তো ওকেতে ক্লিক করার পরে এই যে ডেটাবেস সফটওয়্যারের মধ্যে যে ইমেজ ফিল্ডটি ছিল সেই ফিল্ডের আন্ডারে এখানে দেখো একটা লেখা প্রদর্শিত হচ্ছে প্যাকেজ, অর্থাৎ তুমি ছবিটা যুক্ত করে ফেলছো। তো এরপরে তুমি যে দেখো এই প্যাকেজের মধ্যে যে প্যাকেজটা এসেছে লেখাটি, এই লেখাটির উপরে তুমি যদি ক্লিক করো দেখবে এই ছবিটি ওপেন হয়েছে, অর্থাৎ ছবিটা লিঙ্ক করা হয়ে গেছে। তাহলে এইভাবে ওএলই অবজেক্ট ডেটা টাইপের মাধ্যমে আমরা ছবি যুক্ত করতে পারি। তো এখন আমরা একটি ডকুমেন্ট ফাইল যুক্ত করার প্রক্রিয়া দেখব। তো ধরে নিই আমাদের ফিল্ডের নাম হচ্ছে আর্টিকেল। তো সেই ফিল্ডের মধ্যে আমরা নির্দিষ্ট ডেটাটাকে এন্ট্রি করতে চাইবো। আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। তো আমরা এখানে ইনসার্ট অবজেক্ট এইখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স এসেছে। এখানে আমরা ক্রিয়েট ফ্রম ফাইল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ব্রাউজে ক্লিক করব। তো ব্রাউজে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ তুমি যে ডকুমেন্ট ফাইলটি যুক্ত করতে চাচ্ছ সেটা তোমার কম্পিউটারের কোথায় রয়েছে সেই লোকেশনটা তোমাকে দেখিয়ে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে ডেস্কটপে আমার একটি ফাইল রয়েছে, ডকুমেন্ট ফাইল। এই ফাইলটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে এই নির্দিষ্ট জায়গায় আমরা দেখতেই পাচ্ছি যে লোকেশনটা এখানে প্রদর্শিত হচ্ছে। এরপরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করার পরে খেয়াল করো এখানে আর্টিকেল ফিল্ডে রয়েছে, সেই ফিল্ডে ডকুমেন্টটি যুক্ত করা হয়ে গেছে। এরপরে আমরা যদি সেই ডকুমেন্টে ক্লিক করি সেই ফাইলটি প্রদর্শিত হবে। তো এইভাবে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল বা একটা ডকুমেন্ট ফাইল যুক্ত করা হয়ে থাকে ওএলই অবজেক্টের মাধ্যমে। তো এরপরে ডেটা টাইপ হলো হাইপারলিঙ্ক। ডেটাবেস প্রোগ্রামের সাথে ওয়েব পেজের ফাইল লিঙ্ক করার জন্য হাইপারলিঙ্ক ডেটা টাইপ ব্যবহার করা হয়ে থাকে। আমরা চাচ্ছি যে আমাদের যে ডেটাবেস রয়েছে তো সেই ডেটাবেসের একটা নির্দিষ্ট ফিল্ডের মধ্যে যে ডেটা এন্ট্রি হবে সেই ডেটাটা একটা ওয়েব পেজের সাথে লিঙ্কড অবস্থায় থাকবে, অর্থাৎ সেই ডেটার মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে এই নির্দিষ্ট ওয়েব পেজে বা ওয়েবসাইটে সরাসরি লিঙ্কড হয়ে যাবে। তাহলে আমরা হাইপারলিঙ্ক ডেটা টাইপ ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা একটি ফিল্ড দেখি, যেমন ওয়েবসাইট। এই ফিল্ডের মধ্যে যে ডেটাগুলো রয়েছে এগুলোর দিকে একটু খেয়াল করি। আমরা এর আগে যত ডেটা এন্ট্রি করেছি ওই ডেটাগুলোর সাথে এই ডেটার পার্থক্য কোথায় একটু খেয়াল করে দেখো। এই ডেটাগুলোর যে এন্ট্রি করা হয়েছে এই ডেটাগুলোর রং নীল দেওয়া রয়েছে এবং এই ডেটাগুলোর উপরে যদি মাউস পয়েন্টার নিয়ে যাওয়া হয় তাহলে মাউস পয়েন্টারের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এগুলো লিঙ্ক করা রয়েছে। এবং এই লিঙ্কগুলো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ এই এক একটা ডেটার উপরে যদি ক্লিক করা হয়ে থাকে তাহলে নির্দিষ্ট ওয়েবসাইটের বা ওয়েব পেজের সাথে লিঙ্ক হয়ে যাবে। এখন ধরে নাও যদি আমরা ফেসবুকের উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ফেসবুকে ক্লিক করার পরে ফেসবুকের ওয়েব পেজটি বা ওয়েবসাইটটি প্রদর্শিত হচ্ছে। আবার যদি ইউটিউবে ক্লিক করা হয় তাহলে আবার ইউটিউবের সেই ওয়েবসাইটটি প্রদর্শিত হচ্ছে। এই ফিল্ডে ডেটাগুলো লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ এই ডেটা বা লিঙ্কের উপরে যদি ক্লিক করা হয়ে থাকে তাহলে সেই নির্দিষ্ট ওয়েবসাইটটি বা ওয়েব পেজটি ওপেন হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ধরো ইমেইল। এখানে ডেটা হিসেবে বিভিন্ন মেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো আমরা যে কোনো একটা ডেটার উপরে যদি ক্লিক করি, তো ধরো ক্লিক করলাম new@yahoo.com, তাহলে এর উপরে ক্লিক করলে তো দেখতেই পাচ্ছ এখানে একটা ইন্টারফেস এসেছে। তো এইখানে তুমি তোমার মেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে new@yahoo.com মেইল অ্যাড্রেসে মেইল পাঠাতে পারবে। তাহলে এই হচ্ছে হাইপারলিঙ্ক ডেটা টাইপ। এরপরে রয়েছে লুকআপ উইজার্ড। তো লুকআপ উইজার্ড জাতীয় ডেটা টাইপের ক্ষেত্রে তুমি যদি একটা ফিল্ডে নির্দিষ্ট লিস্ট থেকে পছন্দকৃত ডেটা ইনপুট করতে চাও তাহলে লুকআপ উইজার্ড ডেটা টাইপ ব্যবহার করতে হবে।
এই ক্ষেত্রেও তোমার ফিল্ডের মধ্যে ডেটা এন্ট্রি করতে হবে না, তোমার নির্দিষ্ট লিস্ট আকারে কিছু ডেটা থাকবে, ওখান থেকে তুমি ডেটাটাকে সিলেক্ট করতে পারবে। ধরে নাও একটি ফিল্ড রয়েছে গ্রুপ। এখানে খেয়াল করো, লুকআপ উইজার্ড ডেটা টাইপ যখন কোনো ফিল্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এখানে ফিল্ডের পাশে কিন্তু একটা আমরা দেখতেই পাচ্ছি এরকম একটা অ্যারো রয়েছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি ড্রপ ডাউন, অর্থাৎ একটা জায়গায় ক্লিক করলে অনেকগুলো অপশন আসে। এই ফিল্ডের যেখানে ডেটা এন্ট্রি হবে এখানে কিন্তু সেরকম একটি অ্যারো রয়েছে। এখন এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি তো এইখানে দেখতে পাচ্ছি কতগুলো অপশন এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরে এখানে সায়েন্স, হিউম্যানিটিস, বিএসটি তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এরপরে যে কাজ হবে, এই তিনটা অপশন থেকে তুমি যে কোনো একটাকে সিলেক্ট করবা। তো এখানে অপশনগুলো থেকে তুমি ধরো সায়েন্সকে সিলেক্ট করলে, এবং যার ফলে এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে সায়েন্স লেখাটি প্রদর্শিত হবে, অর্থাৎ এখানে তোমাকে সায়েন্স লিখতে হয়নি কিন্তু। তো এখানে তুমি কতগুলো অপশন পেয়েছো, সেই অপশন থেকে তুমি একটাকে সিলেক্ট করার সাথে সাথে এখানে এটা এন্ট্রি হয়ে গেছে। তো আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি। ধরো বোর্ড। তো এই ক্ষেত্রে আমরা লুকআপ উইজার্ডের মাধ্যমে ডেটা এন্ট্রি করব। তাহলে একইভাবে নির্দিষ্ট ফিল্ডের ঘরে ক্লিক করার সাথে সাথে এরকম অ্যারো আমরা দেখতে পাবো, এবং পরবর্তীতে দেখো অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন এসেছে। তো সেখান থেকে তুমি যে নির্দিষ্ট বোর্ডের আন্ডারে রয়েছে সেটাকে তুমি সিলেক্ট করতে পারবে। তাহলে বোর্ড হতে পারে একটি এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ধরো ডিভিশন, কোন বিভাগের তুমি, তাহলে সেই ক্ষেত্রেও লুকআপ উইজার্ড ব্যবহার করতে পারো। একইভাবে এই অ্যারো আসবে, পরবর্তীতে অ্যারোতে ক্লিক করলে যত ডিভিশন রয়েছে সেই ডিভিশনগুলো প্রদর্শিত হচ্ছে, এবং এখান থেকে তোমার নির্দিষ্ট যে ডিভিশন সেটা তুমি ক্লিক করে ডেটা এন্ট্রি করবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার লিখে লিখে ডেটা এন্ট্রি করার প্রয়োজন হলো না, অর্থাৎ তুমি একটা লিস্টের অনেকগুলো উপাদান থেকে নির্দিষ্ট ডেটাটাকে সিলেক্ট করে ফিল্ডের মধ্যে ভ্যালুটাকে ইনসার্ট করতে পারছো। পরের ডেটা টাইপ হলো অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্ট ডেটা টাইপ মূলত ডেটাবেজে ব্যবহার করা হয়ে থাকে কোনো ফাইল যুক্ত করার জন্য। যেমন যদি কোনো ইমেজ ফাইল বা ডকুমেন্ট ফাইল বা কোনো স্প্রেডশিট বা চার্ট যদি যুক্ত করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমরা অ্যাটাচমেন্ট ডেটা টাইপ ব্যবহার করে থাকি। তো এর আগে আমরা ওয়েলি অবজেক্ট ডেটা টাইপ দেখেছি, সেখানেও ছবি বা ডকুমেন্ট যুক্ত করা সম্ভব হতো। কিন্তু ওয়েলি এবং অ্যাটাচমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাটাচমেন্ট ডেটা টাইপের মাধ্যমে একটি সিঙ্গেল রেকর্ডের মধ্যে একাধিক ফাইল অ্যাটাচ করা সম্ভব। তো আমরা এক্সাম্পল দেখি। তো ধরে নাও একটি ফিল্ড রয়েছে সার্টিফিকেটস। যখনই এই সার্টিফিকেট ফিল্ডের ডেটা টাইপ অ্যাটাচমেন্ট হিসেবে দিয়েছি, তখন দেখো এইখানে ফিল্ডের ঘরে এরকম একটা সাইন এসেছে। তো এই সাইনটা দ্বারা বোঝাচ্ছে যে আমি এই ফিল্ডের মধ্যে কোনো ফাইলকে অ্যাটাচ করতে পারবো। তো এখানে দেখো একটা সাইন দেওয়া রয়েছে এবং পাশে 0 লেখা রয়েছে ব্র্যাকেট দিয়ে, কারণ এখানে কোনো ফাইল এখনো পর্যন্ত অ্যাটাচ করা হয়নি। এখন ধরে নাও আমরা এই ফিল্ডের মধ্যে একটা ফাইলকে অ্যাটাচ করতে চাই, তাহলে এখন এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। তো এখানে যখন ডাবল ক্লিক করা হবে তখন অ্যাটাচমেন্ট নামক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে লেখা দেখো অ্যাটাচমেন্ট। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে আরেকটা নতুন ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ইন্টারফেসটা হলো চুজ ফাইলস। তো এখানে চুজ ফাইলস এটা এসেছে। তো এখান থেকে তুমি সিলেক্ট করে নিবে যে তুমি কোন ফাইলটা অ্যাটাচ করতে চাচ্ছ, অর্থাৎ তোমার কম্পিউটারের কোথায় সেই নির্দিষ্ট ফাইলটি রয়েছে সেটা তোমাকে চিনিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডেস্কটপ থেকে আমরা একটি ফাইল নিয়েছি, এইচএসসি সার্টিফিকেটস। তো আমরা এই ফাইলের উপরে ক্লিক করব, অর্থাৎ আমরা এই ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে এই অ্যাটাচমেন্টস যে ইন্টারফেসটি ছিল, যে সেই অ্যাটাচমেন্টসের মধ্যে এইচএসসি সার্টিফিকেটস যে ফাইলটি এটা অ্যাটাচ হয়ে গিয়েছে। তো অ্যাটাচ হওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমরা সার্টিফিকেটস ফিল্ডটি দেখতে পাচ্ছি। তো এইখানে দেখো, এখানে ফাইলে যেখানে 0 ছিল আগে লেখা, এখানে এখন 1 দেখাচ্ছে, অর্থাৎ এখানে একটি ফাইল অ্যাটাচ হয়ে গিয়েছে। যেহেতু অ্যাটাচমেন্টের মাধ্যমে একটি সিঙ্গেল রেকর্ডে একাধিক ফাইলকে অ্যাটাচ করা সম্ভব, কাজে আমরা ওই সার্টিফিকেটস যে ফিল্ড যেটার মধ্যে আমরা একটু আগেই দেখলাম যে একটা জেপিজি ফাইল আমরা অ্যাটাচ করেছি, এইখানেই আমরা আবারও কি করব, আর একটা ফাইল যুক্ত করব। তাহলে আমরা এই ফিল্ডের এখানে আমরা ডাবল ক্লিক যদি করি, তো ডাবল ক্লিক করার পরে একইভাবে সেই অ্যাটাচমেন্ট যে ইন্টারফেসটি ওপেন হয়েছে, এবং এখান থেকে আমরা আবারও অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পরে চুজ ফাইল ইন্টারফেসটি এসেছে।
তো এখান থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে সেই অ্যাটাচমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে ছবির ফাইলটা আমরা যুক্ত করলাম সেটা এখানে অ্যাটাচ হয়ে গিয়েছে। এরপরে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আবার এই নির্দিষ্ট ফিল্ডের মধ্যে দ্বিতীয় যে ফাইলটি অ্যাটাচ হয়েছে, অর্থাৎ এখানে টোটাল 2টা ফাইল অ্যাটাচ করেছি আমরা, অর্থাৎ একটা সিঙ্গেল রেকর্ডের মধ্যে আমরা একাধিক ফাইলকে অ্যাটাচমেন্ট ডেটা টাইপের মাধ্যমে যুক্ত করলাম। এরপরে রয়েছে ক্যালকুলেটেড ডেটা টাইপ। তো ক্যালকুলেটেড ডেটা টাইপে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে ডেটা জেনারেট করা হয়ে থাকে, অর্থাৎ এক বা একাধিক ফিল্ডের ডেটার ক্যালকুলেশনের মাধ্যমে এই ক্যালকুলেটেড ডেটা টাইপের ফিল্ডের ডেটা জেনারেট করা সম্ভব। তো আমরা উদাহরণ দেখি। ধরে নাও একটি ফিল্ড রয়েছে পেবল এবং একটি ফিল্ড রয়েছে ধরো পেইড, অর্থাৎ পেবলের মাধ্যমে প্রকাশ করা হবে তাকে কত পে করতে হবে এবং পেইডের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে সে কত পে করেছে। আমরা যে 2টা ফিল্ড দেখতে পাচ্ছি পেবল এবং পেইড, এই 2টা ফিল্ডেরই ডেটা টাইপ হবে কারেন্সি। তো কারেন্সি ডেটা টাইপ আমরা কীভাবে বুঝলাম, কারণ এখানে প্রত্যেকটা ভ্যালুর সামনে সেই নির্দিষ্ট দেশের কারেন্সি দেওয়া থাকবে। আমরা জানি যে বাংলাদেশের কারেন্সি হচ্ছে টাকা এবং প্রত্যেকটা ভ্যালুর সামনে সেই টাকার সাইন দেওয়া রয়েছে। তাহলে এই 2টা ফিল্ডের ডেটা টাইপই হচ্ছে কারেন্সি। এখন আমরা নতুন একটা ফিল্ড দেখব, ডিউ ফিল্ডের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে সেই ব্যক্তির কত টাকা পে করা বাকি রয়েছে। তাহলে এই ডিউ ফিল্ডের ডেটা টাইপ আমরা দেব হচ্ছে ক্যালকুলেটেড। তো ক্যালকুলেটেড ডেটা টাইপ দেওয়ার কারণ হচ্ছে এইখানে কোনো ডেটা এন্ট্রি হবে না। ক্যালকুলেটেড ডেটা টাইপে ডেটাগুলো জেনারেট হবে নির্দিষ্ট কিছু ফিল্ডের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাহায্যে, অর্থাৎ পেয়েবল এবং পেড এই 2টা ফিল্ডের সহায়তা নিয়ে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে ডিউ ফিল্ডের ভ্যালুকে জেনারেট করব। তো এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হবে? এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হবে হচ্ছে পেয়েবল মাইনাস পেড, অর্থাৎ 1000 মাইনাস 500। তাহলে প্রথম যে ফিল্ড তার ভ্যালু হবে কত? 500 টাকা। তাহলে এখানে পেবল এবং পেইড এই 2টা ফিল্ড কারেন্সি ছিল এবং এই 2টা ফিল্ডের সহায়তা নিয়ে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে ডিউ ফিল্ডের ডেটা জেনারেট করছে এবং এই ডিউ ফিল্ডের ডেটাটাই কিন্তু ক্যালকুলেটেড। এরপর দ্বিতীয় ফিল্ড আমরা দেখি, যেমন এখানে পেইবল রয়েছে 1200 টাকা এবং পেইড হচ্ছে 700 টাকা, তাহলে তার ডিউ হবে 500 টাকা। এরপরের ফিল্ডে পেইবল রয়েছে 2000 টাকা, পেইড হয়েছে 1600 টাকা, তাহলে ডিউ হবে 400 টাকা। তারপরের ফিল্ডে পেইবল রয়েছে 1500 টাকা এবং পেইড রয়েছে 400 টাকা, অর্থাৎ ডিউ হচ্ছে 1100 টাকা। এবং লাস্ট ফিল্ডে পেইবল 2000 টাকা, পেইড 1800 টাকা, তাহলে ডিউ থাকবে 200 টাকা। তাহলে এই হচ্ছে ক্যালকুলেটেড ডেটা টাইপ, যেটা মূলত অন্য ফিল্ডের সহায়তা নিয়ে ডেটাগুলোকে জেনারেট করে। আশা করি আজকের ক্লাস তোমরা সকলে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা 6ষ্ঠ অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।